সকলে একটু তাওবা করে নেই। তাওবা করার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতের দিক খেয়াল করে খুব সুন্দর করে যে সারাদিন ভর যত গুনাহ করছি বা এর আগে যত গুনাহ করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই সকল গুনাহ থেকে এই তাওবার মাধ্যমে মাফ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তাগফিরুল্লাহ রাব্বি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد। আমরা যেন দ্রুত এগুলো পড়ি, মানে পড়ি, এখানে মুখ বুজে না থাকি, মাইক্রোফোন অফ থাকলেও যেন পড়ি। মনে রাখতে হবে, সব থেকে একটা বিষয় আপনাকে নিশ্চিত করতে পারি, একদম নিশ্চিত, 100% নিশ্চিত, সেটা হচ্ছে আপনি অনেক দোয়া করতে পারেন আল্লাহর কাছে, তাওবা করতে পারেন, কবুল নাও হইতে পারে, কিন্তু একটা বিষয় আছে যেটা পড়লে কবুল হবেই হবে, সেটা হচ্ছে কি দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সহিহ হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে তার জন্য 10টি রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন, তার জন্য তাকে 10টি নেকি দেওয়া হয়, এবং তার ইজ্জত, তার যে সম্মান, এটা দুনিয়া এবং আখেরাত দুইখানে, দুনিয়া এবং আখেরাত দুই জায়গাতেই তার এই 10টি, মানে সম্মানের দিক থেকে 10 গুণ আরো বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এর জন্য আমরা যারা এই সবাই যেন দরুদ শরীফ পড়ি, শুনি না যেন, সাথে সাথে মুখের উচ্চারণ করে করে যেন পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني বিসমিল্লাহির রহমানির علما. রহিম رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা লাস্ট পড়েছিলাম পড়ার মনে আছে যে লাস্ট আমরা পড়াইছিলাম কি?
আপনাদেরকে লেকচার 4 হ্যাঁ পড়ানো হয়েছিল। হ্যাঁ লেকচার লেকচার 4 মোটা হরফ। মোটা হরফ মোটা চিকন হরফ। হরফ হরুফুল ইস্তিআলা মনে আছে? হরুফুল ইস্তিআলাটা কি মুখস্থ হয়েছে আপনাদের? জি 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 জি। 7টা হরফ মুখস্থ হয়েছে। জি আচ্ছা, বলেন তো, একে একে বলেন সবাই। সদ্য তজ সদ, খ গইন কফ। দদ, আচ্ছা মাশাআল্লাহ। صدت طازة গইন কফ। গইন, কফ। কফ। আচ্ছা, আমরা যেন এটা না ভুলে যাই, ঠিক আছে? যে এই যে সদ্দত তজ খগইন কফ যেটা আছে, এটা যেন না ভুলে যাই, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখান থেকে দেখেন ইনশাআল্লাহ। তো একজন পড়েন, কার পড়া হয়েছে। হরফগুলোকে খুব মানে করে ধীরস্থিরভাবে আপনি ধরে ধরে পড়েন, তফাৎ করে করে পড়বেন, তাড়াহুড়া নেই। জি পড়েন একজন, আক্তার ভাই, ইমরান ভাই একজন পড়েন। তা, ত, কাফ, কফ, দাল, হুম দদ, হুম জাল, জিম, সা, সিন, হা, হা, সিন, সদ, জাল, জ, জাল, ঝা, হামজা, আইন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আর কেউ শোনাবেন? আমি বলি। জি জি জি। পড়েন। তা, ত, কাফ, কফ, দাল, দদ, জাল, জিম, সা, সিন, হা, হা, সিন, সদ, জাল, জ, জাল, জা, হামজা, আইন। জি মাশাআল্লাহ। তা, ত, কফ, হুম কফ না কি প্রথমটা? কাফ, কাফ, কফ, দাল, দদ, জাল, জিম, জিম শক্ত করে, সদ, জিম জিম। সদ, শিন, হা, হ, সৎ সিন, সা সিন, সা সিন, সা, সা হা শিন, সিন। হা, হা, হা হা শিন, হা, পরেরটা হয় নাই। হা, হা হা। শিন, হুম সদ। সিন, সদ, জাল, জ, জাল, জা, হামজা, আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা বুঝতে অনেকেরই ভালো হয়েছে। আমরা তাহলে নেক্সট লেকচার শিটে চলে যাই, নাম্বার 5। এইখানের যে লেকচার শিটটা এখন আছে, যেটা আমরা এখন দেখতেছি, এইটা হচ্ছে পড়া না, এটা হচ্ছে লেখা। এখন কেন আমরা লেখার মধ্যে আসতেছি? আমরা পড়ানো, আমরা একদম শুরুতেই বলছিলাম যে লেখারও নিয়ম থাকবে। এর অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে আমরা অনেকেই দেখবেন যে আপনারা এখানে আছেন, অনেক দিন পড়ছেন, কায়দা পড়ছেন, কায়দা পড়ে না আমাদের তো বেশিরভাগই, আমাদের যখন ভর্তিও হয় অনেক ভাইরাই জিজ্ঞেস করে যে হুজুর কায়দা পড়াবেন, এরকম প্রশ্ন করে। আসলে আমাদের মধ্যে একটা মানে হয়ে গেছে যে
কায়দা পড়লে মনে হয় কনসেপ্ট পড়া যায়। এখন এটা বুঝতে হবে, যেমন আমরা মাদ্রাসা জীবনে কখনোই কায়দা পড়ি নাই, এবং মাদ্রাসা জীবনে আমরা দেখেও নাই কায়দা পড়তে কখনো। এখন কেন কায়দা পড়ায় নাই? কারণ হচ্ছে ওই যে যে কায়দা সিস্টেমটা পড়ে, আনাকুম ইনাকুম বানাকুম, তারপর আনাকুম, এরকম করে পড়ে, আমার প্রায় মুখস্থ আছে কায়দাগুলো। আমরা তো আসলে ছোটবেলায় বাসায় বসে যখন হুজুর রাখছে একদম ছোটবেলায়, তখন ওই কায়দাই পড়াইছে, সবাই কায়দা পড়াইছে, একজন হুজুর আইসা পড়াইছে, আবার দেখা গেছে যে 6 মাস পর গেলে আবার আরেকজন এসে আবার ওই কায়দা থেকে শুরু করছে। বিষয়টা হচ্ছে যে আমি আপনার একটা শব্দ বানাই দিলাম আনাকুম, বানাকুম, তানাকুম, এই শব্দটা আছে কোথায় কনসেপ্টের মধ্যে? আপনি যে পড়তেছেন আনাকুম বানাকুম, কোথায় আছে? তো মূলত এই ধরনের শব্দ যেগুলো আমরা কায়দাতে পড়ি, এই ধরনের শব্দ আমরা পাই না। তো এইটা যত আমরা পড়ি ওই কায়দাটাই পড়া হয়, কনসেপ্ট পড়াটা কি আর হয় না। আপনাকে সবসময় মনে রাখতে হবে কায়দাবাদ। বাচ্চাদেরকে পড়াইতেছেন, হুজুরকে মানে যদি বাসায় বসে পড়ান, যদি হুজুর এরকমই থাকে, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় আপনি এটা বলে দেবেন যে হুজুর আপনি ওই যে জের জবর পেয়ে শর্কট টর্কট দিয়ে পড়ানোর পরে তানবিন টানবিন পড়ানোর পরে কায়দা যে আছে এক থেকে, যে কায়দাগুলো হয় এক থেকে, এরকম এক নম্বর কায়দা, এই কায়দাগুলো বাদ দিয়ে ডিরেক্ট আমার সন্তানকে সূরা বানান করে পড়ান। সূরা আপনার 20টা সূরা যদি কায়দার পরিবর্তে ওই টাইমটা 20টা সূরা বানান করে পড়ায়, তার মানে হচ্ছে সে কনসেপ্ট বাকি সূরাগুলো বানান করে পড়তে সে শিখবে। হ্যাঁ, আপনি দেখেন ইংলিশ বা বাংলা যখন পড়েন তখন কি এরকম কোনো কায়দা পড়ে বানান করে? তখন আপনার কি বানান করে? ওই কোনো একটা কবিতার লাইন বা কোনো একটা গল্পের লাইন, কোনো একটা এইরকম কিন্তু বাস্তব যে লাইনগুলো, ওগুলোই কিন্তু বানান করেন। তখন কি কায়দা পড়ে না? সরে আমা আমা আমাদের এরকম করে বানান করেন। আমি, আমাদের, আমরা, যেগুলো বাস্তব, এরকম বাস্তব বানান করেন শেখাতে। তখন আপনার কি হবে? এটাই আমরা ওস্তাদের কাছ থেকে এভাবেই শিখছি। ছোট ছোট সূরাগুলোকে ওস্তাদ বানান করে দিত, ওইটা আমরা পড়তাম, আর আমরা বানান করে শুনাইতাম। এভাবে করতে করতে যখন বেশি না আপনার 20টা 25টা সূরা, ছোটদের ক্ষেত্রে একটু বেশি লাগে, 20টা 25টা সূরা লাগে। তো 20টা 25টা সূরা তো শেষের দিক থেকে কম বেশি না, আধা পারাও না, এরকম শেষ করে আপনার পুরো কনসেপ্ট বানান পারবেন। তো বিষয়টা হচ্ছে যে এইখানে একটা বড় গলত। কেন কায়দা পড়বো? কায়দা পড়ার আমার দরকার নেই। কায়দা পড়া যায়, কায়দা নিয়ে আমি এটা অনেক চিন্তা ভাবনা করতেছি যে কায়দা একটা বানানো যায় কিনা এই টাইপের, যে কোরআন শরীফের মধ্যে যে শব্দগুলো বেশি ব্যবহার হয়েছে, এইরকম 100 বা 200 শব্দের একটা কায়দা, এই ধরনের শব্দগুলো বানান করে করে আলাদাভাবে পড়লো। তখন কি হবে? ওইটা পরে যখন কনসেপ্টের মধ্যে আসবে, তখন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসবে, সে বানান করাটা সহজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো এভাবে চিন্তা ভাবনা করলে বিষয়টা হয়। যাই হোক, কায়দা আমাদের বাদ দিতে হবে, এর জন্য কায়দা আমরা বাদ দেওয়াই, আমাদের লেকচার শিটে কোনো কায়দা নাই। নাম্বার 2, আমরা শুধু পড়ি না, আমরা শুধু পড়ি, দেখবেন যে বই খাতা যখন পড়ি তার থেকে যদি একবার লিখি, তাহলে পড়ার থেকে কিন্তু এটা সায়েন্সও বলে যে একবার লিখলে ওইটা, অনেকবার পড়া থেকে একবার লিখলে ওইটা মাথায় বেশি থাকে। আর যেহেতু আমরা কনসেপ্ট দেখে পড়ি, আরবি দেখে পড়ি, সেহেতু এটা কিন্তু একটা লেখ্যরূপ থাকে। এই লেখ্যরূপটা মানে মুখস্থ করার থেকে হাতে যদি আপনি ঘুরান, তাহলে আপনার ব্রেনে ওটা বসে যাবে। যখনই আপনি দেখবেন ওইটা আপনার যে লাম, এটা কাফ, ওইটা আপনার আর মানে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, ওটা এমনিই ধরে যাবে যে আমি তো এটা হাত ঘুরাইছিলেন, আপনার ব্রেন এভাবে বলবে, সিগন্যাল দিয়ে দেবে। এর জন্য আমরা হাতের লেখার একটা বিষয় এখানে রাখি। খুব সংক্ষেপে, এটা নিয়ে কোনো বেশি বাড়াই নাই, আমরা জাস্ট একটা দুইটা ক্লাস নিয়ে শেষ, একটা ক্লাস নিয়ে এরপর আপনি মন মতন আপনি যদি প্রতিদিন লেখেন, লেখে লেখে মাঝে মাঝে খাতার পেজ ছবি তুলে তুলে গ্রুপে দিতে পারেন, সেটার কি সমস্যা আছে এগুলো ধরাই দেব। নাম্বার 3, আরবি ভাষাটা হচ্ছে সব থেকে বেশি ফজিলতপূর্ণ ভাষা। সব ভাষারই গুরুত্ব আছে, তবে আরবি ভাষার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে ভিন্নভাবে। সেটা হচ্ছে যে আমরা যে জান্নাতে যাব, আমাদের তো ভাষা থাকবে, মুখের ভাষা থাকবে, সেই ভাষাটা হবে হচ্ছে আরবি। সেই ভাষাটা বাংলাও হবে না, বা ফার্সি, উর্দু, হিন্দি কোনো ভাষাই হবে না, সেটা হবে হচ্ছে আরবি ভাষা। সবাই ওই দিন আরবিতে কথা বলবে। এর জন্য আরবির গুরুত্ব অনেক বেশি, জান্নাতি ভাষা বলা যায়। আবার এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, সকল নবীদের ইমাম, সকল নবীদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের নেতা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন নবিয়্যিন, সকল নবীদের নেতা। তো তার ভাষা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের হাদিস থেকে বলা যায়, তিনি বলছেন যে আরবি ভাষার ফজিলত কেন বেশি,
কারণ এই ভাষাটা হচ্ছে আমার মুখের ভাষা, মানে নবীর ভাষা। আবার 3 নম্বর হচ্ছে কেন এটা বেশি, সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কোরআনের ভাষা কালাম হচ্ছে আরবি ভাষায়। এর জন্য এই 3টা দিকের কারণে এই আরবি ভাষার গুরুত্ব ফজিলত বেশি। যেহেতু আমরা পড়তেছি, আমরা একটু লেখাটাও তাহলে ট্রাই করে ফেলাই। আমরা যেহেতু এটা ফজিলাতপূর্ণ, এমন হইতে পারে কিয়ামতের দিন অনেকগুলো এই ধরবে, সেদিন এই ফজিলাতের জন্য কোরআনের জন্য আমরা হাতের লেখাটাও শিখলাম। 2 নম্বর হচ্ছে যেহেতু এটা একটা ভাষা, আপনার অনেকে অনেক কাজের সময় দেখবেন আরবি ভাষা অনেক সময় প্রয়োজন হতে পারে। আপনার নিজের নাম আরবিতে লিখতে বলতে পারে, বা কোনো একটা কাজের সময় লাগলো, তো তখন এটা আপনার কাজে লাগবে। এইসব কারণে আমরা এটা শিখবো, খুব সহজ বিষয়। এখন যে লেকচার শিটটা, এটা পুরাটা লেখার উপরে। আরবি হরফ লেখার নিয়ম, আমাদের আরও একটা লেকচার শিট আছে লেখার উপরে, তবে ওইটা আরও পরে। এটা হচ্ছে প্রাথমিক, এরপরে একটা পরে আছে। তো আরবি হরফ লেখার নিয়ম, লেকচার নাম্বার 5। তরিকা পদ্ধতি, কিতাবা, কিতাবা তো হচ্ছে লেখার, তরিকা পদ্ধতি, কিতাবা তো হচ্ছে লেখার। আল হরুফুল আরবি, আরবি হরফ সমূহ লেখার যে পদ্ধতি আছে সেটা। আরবি হরফ 29টি, আরবি হরফ হচ্ছে 29টি। আরবি 29টি হরফকে লেখার সুবিধার্থে, এখানে ভালো করে মনে রাখবেন, এটা আমরা পড়তেছি না, এটা পুরো একটা লেখার এক লেকচার শিট। তো লেখার সুবিধার্থে তাকে 8 ভাগে ভাগ করা হয়েছে, পড়ার সুবিধার্থে না, লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। আপনারা কি করবেন, একটা খাতা নেবেন, বাংলা খাতা যদি হয় তাহলে লেখা খাতা, তাহলে ভালো হয়। বাসায় খাতা থাকতে পারে, বা আমরাই থাকতে পারে, এর ধরনের খাতা বা ডায়েরি, যেগুলো বাংলা রেখ দেওয়া খাতা আছে, এভাবে রেখ দেওয়া খাতা আছে, ওই রেখ দেওয়া খাতায় এগুলো লিখলে আপনি সুন্দর হবে। তো প্রথমত আমরা যেটা মনে রাখতে হবে, আরবি কোন দিক থেকে হয়। আরবি লেখা হয় কোন দিক থেকে, ডান দিক থেকে। আরবি লেখা হয় হচ্ছে ডান দিক থেকে। ডান দিক ডান থেকে। দিক থেকে। আর আর অন্যান্য ভাষাগুলো লেখা হয় বাম দিক থেকে। হ্যাঁ, ডান দিক থেকে কিছু ভাষা তো লেখা হয়, যেমন উর্দু, ফার্সি, এগুলো ডান দিক থেকে, কারণ ওগুলোর উৎপত্তি হয়েছে আরবি থেকে, এর জন্য ওগুলোর লেখা হয় ডান দিক থেকে। ওগুলোর হরফগুলো, বর্ণগুলো একই রকম। কিন্তু অন্যান্য যেমন বাংলা, হিন্দি, ইংলিশ, এগুলো সব হচ্ছে বাম দিক থেকে লেখা হয়। তো 1 নম্বর হচ্ছে, আপনি সব সময় সব কিছু ধরেন, ইভেন যদি সংখ্যা হয়, সংখ্যা যেমন 123 নাম্বার, তো এই হচ্ছে 1, এই হচ্ছে আরবিতে 2, এই হচ্ছে আরবিতে 3। কোন দিকটা হইল, ডান দিক থেকে। এই হচ্ছে 1, 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3, 123 ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে কোনোভাবে কি আসবে না। প্রতিটা বিষয় হরফের ক্ষেত্রে একই রকম আসবে। তো এইটা 1 নম্বর মাথায় রাখতে হবে, যে সব সময় ডান দিক থেকেই হইতে হবে। কোনো শব্দ যদি এমন হয় যে বাম দিক থেকে লিখতে লিখতে আসছেন, বাম দিক থেকে এরকম লিখছেন, বাংলা লিখতেছেন, এরপরে আইসা একটা শব্দ ডান দিক থেকে দেয়া লাগতেছে, যে কোনো একটা উদ্ধৃতি বা কোনো একটা শব্দ, তখন তো আপনি এখান থেকে বাম দিক দিয়ে দিচ্ছেন, মানে শব্দটা বাম দিকে বসাইতেছেন, কিন্তু লেখা শুরু করতে হবে কোন দিক থেকে, ডান দিক থেকে লেখা শুরু করতে হবে। তো এই লেখার ক্ষেত্রে আমাদের প্রথম একটা নিয়ম নির্ভর করতে হয়, প্রথম দিকে রেখ দেওয়া খাতায় লিখতে হয়, বেশি বেশি রেখ দেওয়া খাতায় লিখলে হাতের লেখা সুন্দর হয়। সেইটার ক্ষেত্রে প্রতিটা অক্ষরের ওঠা নামা, ঠিক আছে, ওঠা নামা, লাইনের কত দূর ওঠে নামে, এই দিক থেকে 8 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে, 8 ভাগে ভাগ করা হয়েছে, 8 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি দেখতে পাই, এই একটা যদি লাইন হয়, এই একটা লাইন, এই লাইনটা, ঠিক আছে, এই যে লাইনটা, এটা একটু উপর নিচ হয়ে গেছে প্রিন্টারের জন্য, এই যে লাইনটা আছে, এই লাইনটা যদি এভাবে সোজা টেনে নিই, সোজা, তাহলে আমরা দেখতে পাই যে প্রতিটা হরফেরই অর্ধেক অংশ কোথায় আছে, উপরে, আবার অর্ধেক বা তার কম অংশ আছে কি, নিচে। নিচে। হ্যাঁ, এইভাবে আছে, দেখতে পারতেছি। এখন আপনাকে ধরেন আমি লিখতে দিলাম, আমরা দেখি এই যে আগের এই 8 নম্বর ব্যাচে তারাও লিখছে, অনেকে অনেকে খুব সুন্দর করে লিখছে, এটা অনুসরণ করে। অনেকে করছে কি, লাইনের মধ্যে এইভাবে, এইভাবে লাইনটা আর অনুসরণ না করে, লাইনের মধ্যে আলিফ, তারপরে এইভাবে করে এইখানে মিম দিয়ে দিছে। এখন এই যে মন মতন লিখলেও, এই মন মতন লিখলে আপনার হাতের লেখা সুন্দর হবে না। আপনি লেখা শিখতে পারেন এটা দেখে দেখে, কিন্তু হাতের লেখা শিখতে হইলে তখন আপনাকে এইটাকে ধরে ধরেই লিখতে হবে, ঠিক আছে। এইটার উপরে মিমের এই অংশটা রেখে এরপরে এটা নিচে টান দিতে হবে, এইভাবেই লিখতে হবে, ঠিক আছে। এই থেকে শুরু করে এই নিয়ে এই,
এই যে, ঠিক আছে, ত। এখন আমি মাউস দিয়ে লিখতেছি দেখে অনেক সুন্দর হবে না, এটা স্বাভাবিক জিনিস। তো আমরা তাহলে প্রথম যেটা দেখতে পাই, 1 নাম্বারে 4 হরফ, 1 নাম্বারে 4টি হরফ লাইন ধরে লিখতে হয়, যেহেতু এগুলোর লেখার প্রায় এগুলো একই রকম। আপনি যখন এখন লিখতেছেন, যখন আরবি মূল লিখবেন, তখন তো আপনি লাইন ছাড়াই লিখবেন, মার্জিন ছাড়াই আমরা লিখি না খাতায়। তো তখন আপনি দাগ ছাড়াই লিখতে পারবেন, কিন্তু এখন দাগ ধরে লিখবেন। প্রথমত উপর থেকে আরবি সবসময় আপনার হচ্ছে ডানে ডানে কাত করে ফেলবেন, হালকা ডানে কাত করে ফেলবেন। আচ্ছা, মাউস দিয়ে তো সুন্দর হবে না আসলে, মাউস ওভাবে ঘুরে না হাতে। এইভাবে ধরে উপর থেকে ধরবেন, ধরে এই হালকা একটু এই নিয়ে আসবেন। এটা হচ্ছে আলিফ, নিচের দিকে একটু চলে আসবে। তারপরে মিম, মিমের মাথাটা রাখবেন উপর দিকে, এরপর নিয়ে আসবেন। এরপর হচ্ছে তজ, তজর ক্ষেত্রেও এই যে এটা হচ্ছে, এটা রাখবেন উপর দিকে রাখবেন, ঠিক আছে। এইটা এই লাইনটা রাখবেন উপর দিকে, আর এইটা এই যে লাইনের ধরবেন, লাইনটা ধরে তারপরে এটা টান দিবেন, এবার উপরে নুক্তা দিলে জ। তাহলে এই 4টা হচ্ছে 1 নম্বরে 4 হরফ। আপনারা খাতায় লিখবেন, বাংলা খাতায় এই যে 1 নম্বরে 4 হরফ এভাবে লিখে দিতে পারেন টোটাল। আর যদি সময় না পান তাহলে এভাবে দিবেন। ধরেন ডান সাইডে যেটা আছে, ডান সাইডে এভাবে লিখবেন 1 4, ঠিক আছে। 1 4 দিয়ে আপনি এখানে লিখে দিলেন, সামনে লাইনে এই আরবি হরফগুলো লিখে দিলেন, আলিফ মিম তজা। তাইলে এভাবে লিখে কমসে কম এক লাইনে 2বার ধরাইতে পারবেন, যদি না ধরাইতে পারেন একবার, যেরকমই হোক 1 পেজ কমসে কম লিখে আপনি ছবি তুলে প্রত্যেকের নাম সহকারে, ঠিক আছে, পাশে আপনি যখন ছবি পাঠাবেন তখন ছবির নিচে নাম দিয়ে দিবেন, মানে আপনি মেসেজ লেখায় লিখে দিবেন যে যেমন আক্তারুজ্জামান ভাই, তারপরে এভাবে লিখে দিবেন। তখন এটা দেখবো যে কোনো সমস্যা আছে কিনা, এটা আপনার থাকলে আমরা গ্রুপে এটা মানে ডিসকাশন করব। পরবর্তীতে আপনারা প্রতিদিনই লেখার চেষ্টা করবেন। 2 নম্বরে আসি, এগুলোর নিচের টানগুলো এক দেখে এগুলোকে এক ধরা হয়েছে, ঠিক আছে। যেমন আমরা বা যদি লিখি, তাহলে বায়ের উপরটা, এই যে উপরটা এরকম ধরে, এরকম ধরে, হ্যাঁ, এরকম ধরে এখান থেকে নিচ থেকে নিয়ে আবার উপরে আসবো, ঠিক আছে। এতটা গোল হবে না, এটা মাউস ধরছি দেখে এই হয়েছে, এই সোজা হবে, এইটা একটু সোজা হবে। তবে মাথা দুইটা, এই মাথাও এই বাম দিক থেকে ঢিল দিয়ে নিয়ে আবার এই দিক থেকে একটু বেঁকাই দিব, তাইলে সুন্দর হয় লেখাটা। নুক্তার উপরে নির্ভর করবে আপনি কি লিখছেন। 1 নুক্তা দিলে বা, উপর 2 নুক্তা দিলে তা, এবং 3 নুক্তা দিলে সা। এরপরে এই একইটা এখান থেকে মাথাটা এরকম গোল করে এই নিচ থেকে নিয়ে আসবো, ফা। এরপর হচ্ছে এখান থেকে টান দিয়ে এইখানে কাফ। মধ্যে পেঁচানো যেটা আছে এটাকে কি করব, এইখান থেকে ধরবো, ধরে এখান থেকে নিয়ে আসা এই। এরপরে 3টা হরফ দেখতেছি, তাহলে 2 নম্বরে 5 হরফ গেল, 3 নম্বরে 3 হরফ, 3 নম্বরে 3 হরফ, 3 নম্বর 3 হরফ। আমরা লেখার এখানে যেটা আছে এটা না, লেখার ক্ষেত্রে আমরা কি করব, এই ধরেন লাইনের উপরে এখানে হাত দিব, প্রথম দিয়ে এই বাম দিকে চলে যাব, চলে গিয়ে আবার ডান দিকে চলে আসব, চলে আইসা আবার এইদিকে চলে আসবো বাম দিকে, আইসা এইখান থেকে ঘুরাইয়া এই, ঠিক আছে। আবার দেখেন এভাবে যাব, এইখানটা মধ্যে একটু ফাঁকা থাকবে। এই যে যেমন এইটা যেমন এরকম সোজা দিছে না, এটা সোজা না, এটা জাস্ট এইখানটা একটুখানি ভাঁজ দিয়ে দিবেন, তাহলে সুন্দর হবে। এটার নুক্তার উপরে নির্ভর করবে আপনি কোনটা লিখছেন। নুক্তা ছাড়া হইলে হা, নুক্তা নিচে থাকলে নিচে, এটা নিচে, নুক্তা নিচে থাকলে জিম, আর উপর থাকলে খ। এই 4টা নিচের দিকে টান দেওয়ার ক্ষেত্রে উপর থেকে সব লাইন ধরে আসে, নিচের দিকে টান দেওয়ার ক্ষেত্রে প্রায় 3টা একরকম, আর একটা এই 2টাও হচ্ছে একই রকম। এই যে এখান থেকে প্রতিটাই এখান থেকে ধরতে হবে, প্রতিটা এই সেট থেকে ধরে, লাইনের উপর থেকে ধরে, এখান থেকে ধরে এই দিকে যদি নিয়ে আসি সোজা, তাহলে এটা ল, উপর নুক্তা দিলে ঝা। আবার লাইনের উপর থেকে ধরে এই দিক থেকে নিয়ে আসলে এটা ওয়াও। আবার লাইনের ওখান থেকেই ধরবো, ওই রকমই ভাঁজ আসবে, আইসা এখানেই চলে আসবে, আসার পরে নিচে অত না গিয়ে আবার উপরের দিকে চলে আসবে লাইনে, তখন এটা দাল, আর উপর নুক্তা দিলে জাল।
তাহলে 4 নম্বরে 5 হরফ, 4 নম্বরে 5 হরফ। পরেরগুলো মাথাগুলো খেয়াল রাখতে হবে। পরেরগুলো মানে নিচের দিকের অংশটা কি, বাম দিকের অংশটা সেম, শুধু মাথা কি করবেন, প্রথম 3 দাঁত এইখানে 3টা, যেমন ধরেন আমি 3টা ধরাই দেখাই। প্রথম এখান থেকে শুরু করবেন 1, তারপরে 2, তারপরে 3, এই। এখন এগুলোকে, দাঁতগুলোকে একটু ভাঁজ দিয়ে দিলে আরো সুন্দর হয়। এই যে একটু ভাঁজ দিয়া, এই এরকম ভাঁজ দিয়া সিন, নুক্তা দিলে শিন। আচ্ছা, সদটা কি করবো আমরা, এইটা যেরকম আছে এরকম হাতের লেখার ক্ষেত্রে হবে না। হাতের লেখার ক্ষেত্রে একটু নিচে ধরবো, লাইনের নিচে, নিচে ধরে এইটাকে টান দিয়ে উপরে নিয়ে আসবো, নিয়ে এসে একদম এখান থেকে এই এইখানটা একটুখানি এটা বের হয়ে যাবে, ঠিক আছে, এটা একটুখানি বের হয়ে যাবে, তাহলে সুন্দর লাগবে বিষয়টা। এই নুক্তা দিলে দত। তাহলে 5 নম্বরে 4 হরফ, এরপরে 6 নম্বরে 3 হরফ, তিনোটাই গোল হয় দেখে একই জায়গায় দিছে। নুনের ক্ষেত্রেও এরকম করব আমরা, এই মাথা ধরবো, একটু ভাঁজ দিয়ে বাম দিকে ঢাল দিয়ে, এরপরে এখান থেকে নিচে চলে আসব, চলে আইসা আবারও এদিক থেকে টান দিয়ে উঠাবো। নুক্তাটা মাঝখানে দিতে হবে, আপনি লেখার ক্ষেত্রে মাঝখানে দেবেন। এখানে প্রিন্টের জন্য এই স্টাইলটা সাইডে দিয়ে দেয়, তবে আপনি মাঝখানে দিবেন। এরপরে কফটা হচ্ছে এখান থেকে ধরে গোল দিয়ে এই কফ। এরপরে লাম, উপর থেকে ধরে এই যে লাম। এরপরে হচ্ছে 7 নম্বরে 3 হরফ, তিনটাই মাথাটা এক, এরপর নিচেরটা অংশ, যেমন 2 এর উল্টা, এইখান থেকে ধরে এই নিয়ে আসবো, নিয়ে আইসা এই নিয়ে আসবো, এই পর্যন্ত হামজা হয়েছে, এখান থেকে হাত উঠে নিলে হামজা। এখানটা দিয়া এটা যেটা হামজা বেশি ঘুরাইয়া মানে সোজা নিয়ে আসছিলাম দেখে এটা একটু দেখতে খারাপ লাগতেছে, কিন্তু এই হচ্ছে। আমরা এখন যদি হামজা লিখে আলাদা করে আবার দিয়ে এই এই হামজা, আর আইন গইন যদি লিখি তাহলে এখান দিয়ে এই এই আইন, উপরে নুক্তা দিলে আইন। এরপরে দুইটা কোনোটার সাথে মিলে না, এটা যার মতন যে লিখতে হয়, এর জন্য 8 নম্বরে রাখা হয়েছে। তবে এইটা আপনি এই যে লেখার ক্ষেত্রে, হায়ের ক্ষেত্রে উপরে এখান থেকে ধরবেন, লাইনের উপর থেকে ধরবেন, ধরে লাইনের নিচে চলে আসবেন, আইসা আবার ঘুরাইয়া এখান থেকে হালকা একটু মাথা দুইটা এরকম বের হয়ে যাবে, ঠিক আছে, লেখার ক্ষেত্রে হালকা ডাবের মতন এরকম বের হয়ে যাবে। আর ইয়াটা হচ্ছে এইখানে ধরে হামজার মতন, তারপরে এখান থেকে নিচে নিয়ে আইসা এটা টান দিয়ে উঠাবেন। নুক্তা দিলেও ইয়া হয়, নুক্তা দিতে বিশেষ করে এইটা যদি এইভাবে থাকে, ফুল থাকে, তাহলে নুক্তা না দিলেও ইয়া প্রকাশ পায়। তবে যখন এটা মধ্যে লেখা হয় তখন অবশ্যই নুক্তার প্রয়োজন হয়। তাইলে আরবি হরফ লেখার সুবিধার্থে 29টি হরফকে 8 ভাগে ভাগ করা হয়েছে। আপনারা এটা বুঝতে পারছেন মনে হয়? সমস্যা আছে কোন এটা নিয়ে বলেন তাহলে। সমস্যা নেই না, হুজুর। সমস্যা নেই। আচ্ছা, তাইলে আপনারা এটাকে লেকচার সেটা এটা খাতায় লিখে ফেলবেন, লিখে ফেলা ছবি তুলে প্রত্যেকে দিয়ে দিবেন, আগামী ক্লাসের আগে দিয়ে দিবেন। কার কি সমস্যা আছে এটা আগামী ক্লাসে আলোচনা করবো, তার আগে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা আসেন, আজকে আমরা যেটা শেষ করছিলাম সেখান থেকে আবার এখানে একটা আছে। এরপরে নেক্সট যে পড়াটা সেটা হচ্ছে লেকচার নাম্বার 6, হরকতের পরিচয়। হরকত, হরকতটা কি? হরকত হচ্ছে কার চিহ্ন। হরকত হচ্ছে সোজা কথা হচ্ছে কার চিহ্ন। আমরা যে বাংলায় আকার দেখি, ঠিক আছে, ক ছিল, এটার উপরে একটা আকার দিয়ে দিলে কা হয়ে গেল। আবার রস্বীকার দেখি, ক তার দিলে রস্বীকার কি। এরপর হচ্ছে রস্যকার দেখি, রস্যকার কৌ।
এই যে তিনটা কার দেখি, কার তো আরো আছে, বহু আরবিতে অনেকগুলো কার আছে, স্বরবর্ণের কার আছে, তারপর এর বাইরেও কার আছে। তো কার চিহ্ন যেগুলো আছে, এই কার চিহ্নগুলো আর বাংলায় থাকতে পারে অনেকগুলো, কিন্তু আরবিতে মাত্র তিনটা আছে। কার চিহ্ন কয়টা আছে আরবিতে? তিনটা আছে, অনলি তিনটা মনে করতে হবে। আরবিতে কয়টা আছে? তিনটা আছে, শুধুমাত্র তিনটা। তিনটা কার চিহ্নের বাহিরে অন্য কোনো কার চিহ্ন পড়া কি নাই, জায়েজ নাই, আমাদের মনে রাখতে হবে। একদম হারাম করে দেওয়া হয়েছে, কোনো কার চিহ্ন ব্যবহার করা যাবে না। যেমন একার, হ্যাঁ, কোনো হরফকে একার করে পড়া যাবে না। ওকার, কোনো হরফকে ওকার দিয়ে মোটা করে এরকম পড়া যাবে না। মো, ঠিক আছে, বো, তো এভাবে পড়া যাবে না। তু, মু এভাবে চিকন করতে হবে। মুস্তাকিম, কিম এরকম চিকন করতে হয়। মুস্তাকিম এরকম পড়া যাবে না। তো কোরআন শরীফে একটা জায়গায় একার দিয়ে পড়া যায়, তাকে ইমালা বলে। এই ইমালা হচ্ছে এক জায়গায় জায়েজ আছে। ইমালা হচ্ছে মানে ব্যাকিয়ে ব্যাকিয়ে পড়া, ঝুঁকায় ঝুঁকায় যাও, ঝুঁকাইয়ে একটা জায়গায় জায়েজ আছে। বিসমিল্লাহি মাঝে রেহা অমুরসাহা ইন্না রাব্বিল আগুন, এই যে মাঝে রে, রতে জের আছে, এই তারপরও এটাকে রে পড়তে হয়, একার দিয়ে পড়তে হয়। এইটার কারণ আছে, এইটা মাঝে রে হা, এখানে র জবর র, ইয়া জবর ইয়া ছিল, কিন্তু এইটা এই ইয়াটা হজব করে নেওয়ার জন্য, এটা সহজ করার জন্য ইয়াটা হজব করে নেওয়া হয়েছে, যে কারণে এই এর মধ্যে এটা জের হইয়া এটা ইয়ার দিকে ঝুঁকে পড়ছে। তো যাই হোক, ওইটা আমরা পড়ার ইমালা যখন থাকবে তখন আমরা পড়বো। এই একটা জায়গা স্যার, আর কোনো জায়গা, আর ওইখানে যে কনসেপ্ট আছে ওখানে এটা ইমালার জন্য নির্দেশনা আলাদা একটা উপরে দাগ দিয়ে দেওয়া হয়েছে, যে এটা যে ইমালা এটা বোঝানোর জন্য। তাহলে তিনটা কার, একটা হচ্ছে আকার, রস্যিকার, রস্যুকার। আরবিতেও তিনটা কার আছে, আকার, রস্যিকার, রস্যুকার। এবার এক খেয়াল করতে হবে, যেমন জিম, এটা জবর কার হবে, আকার, আকার যদি দিই জবর, তাহলে আকার দিলে কি হয়? আকার যেমন আমরা যদি এটাকে ধরি অন্তর্জ ধরি এখানে, তো এই হচ্ছে অন্তর্জ, আকার দিলে কি হয়? আকার দিলে যা, যা হয়। ঠিক একই জিমে যদি আকার দিই তাহলে কি হয়? যা হয়। যা। জিমে আকার দিলেও যা হয়। এখন আচ্ছা, কেউ কিছু বলবেন? হ্যান্ড রাইজ করলে তো আসলে আমার ব্যাকগ্রাউন্ডে আসতে হয়, আপনার বলা লাগবে, ডিরেক্ট বলবেন, সমস্যা নেই। এরপরে আমরা যদি এই একটা উদাহরণ দেখি, খ কি বলি? খ। এরপর যদি এখানে আকার বলি তাহলে কি হয়? খয়াকারে খা, খা। তো আমরা যদি এখানে আরবিতে নিয়ে আসি, খ জবর, এটা কি হবে? খা, জবর খ। এইখানটায় একটা কথা আছে, এইটা আবার খাওয়া হবে না। এই আকার বললাম ঠিকই, কিন্তু এইটা আবার খাওয়া হচ্ছে না। কেন খাওয়া হচ্ছে না? কারণ যে হরফগুলো আমরা হরফুল ইস্তিআলা বা মোটা হরফের মধ্যে পড়ছিলাম, জি, এটা কয়টা হরফ? 7টা। 7টা। এই 7টা হরফ আর একটা নিয়মের জন্য মোটা হয়, সেটা হচ্ছে র হরফটা। র হরফটা যখন জবর অথবা পেশ হয় তখন এইটা পুর হয়, র পুর বারিকের নিয়মের মধ্যে আছে। এই কারণে, এই র পুর বারিকের কারণে এইটা আর বাকি ওই 7টা হরফ যেগুলো মোটা, এইগুলোতে জবর হওয়ার পরেও, হ্যাঁ, জবর হওয়ার পরেও ওর উচ্চারণ যেমন আমরা পড়ছি তেমনই থাকবে। যেমন সদ জবর কি পড়ছি? সদ। এখানে দাল বাদ দিয়ে দিলে কি হয়? স থাকে। স, সদ, স, মূল উচ্চারণটা সদ, দাল তো নাই এটার মধ্যে, মূল উচ্চারণ হচ্ছে স। স, দদ, দ, ত, জ, ত জবর ত, জ জবর জ, কফ জবর ক, কা হয় না, কি হয়? অ হয়। তারপর হচ্ছে গইন জবর গ, খ জবর খ, খ, গ, খ। আর রতে জবর দিলেও র হয়, রটা রা হয় না, ঠিক আছে, র হয়, র, রেফ, র। এই 8টা হরফ কোনোভাবেই কি হবে না, আকার হবে না, এগুলো মোটা উচ্চারণ করতে হবে এই 8টা হরফকে। বাকিগুলো সব কার হবে। বাকিগুলো যেমন ধরেন কাফ, কাফ জবর কি হবে? কা, কা। লাম, লাম জবর কি হবে? লা। লা। লা, মিম, মিম জবর কি হবে? মা। মা, মা। মা। ইজি। এরপরে যদি আমি জেরে আসি, রস্বীকার,
রস্বীকারের ক্ষেত্রে একই কথা, খজের খি। এর ক্ষেত্রে কোনোটারই পরিবর্তন নাই, খজের খি, এই জিমজের জি। এটার ক্ষেত্রে রস্বীকার আর রস্যকারের ক্ষেত্রে সবগুলো সমান, কিন্তু যে হরফগুলো মোটা ছিল হরুফুল ইস্তেআলা, ওগুলোর উচ্চারণগুলো মোটা করতে হবে, বাকি সব ঠিক আছে। যেমন সিন পেশ সু, এটা চিকন, কিন্তু এইটাই যখন সদ হয়ে যাবে তখন সদ, এটা যে মোটা সদ, তখন এটা হবে সু। সু মোটা করে বলতে হবে সু, তখন আর সু বলা যাবে না, তখন মোটা করে সু। হ্যাঁ, ঠোঁট দুইটা একটু গোল হয়ে যাবে, জিব্বাটা একটু মোটা হয়ে যাবে, সু সু সু। তাপেশ তু, কিন্তু তপেশ তু। আবার আমি যদি জেরেও আসি এরকম, তাজের তি, তজের তৈ। তাইলে আমার 1 নম্বরে মনে রাখতে হবে আকার সবটা ব্যবহার করা যাবে না, সবটা আকার গ্রহণ করবে না। যখন আপনার হরফগুলো মোটা হবে তখন আকার গ্রহণ না করে এটার মূল যে উচ্চারণটা আছে সেটা হবে। নাম্বার 2 হচ্ছে আপনার জের পেশের ক্ষেত্রে সবগুলোই জের মানে রস্বীকারী গ্রহণ করবে, পেশ রস্যকারী গ্রহণ করবে, শুধু মোটা উচ্চারণগুলো মোটা হবে, হরুফুল ইস্তেআলাগুলো মোটা হবে। তাহলে আরেকটা কথা মনে রাখতে হবে কি, যে কোনোভাবে আরবিতে জবরজের পেশ, এই যে জবরজের পেশ ছাড়া আর কোনো পড়া কি জায়েজ নেই, ইমালা পড়া জায়েজ নেই, মানে একার ওকার ওইকার এগুলো পড়া জায়েজ নাই, সবগুলো মারুফ আকারে পড়তে হয়, মাজহুল আকারে পড়া জায়েজ নেই। আমরা হরকত হরকত বলি না, কিন্তু উচ্চারণটা কিন্তু হারকাতুন, হারাকাতুন, ঠিক আছে, এটা কিন্তু হারাকাতুন, এখানে কাফ কিন্তু কফ না, কিন্তু আমরা বলি হরকত। এখন আপনি বলেন বাংলা, এটাও আমরাও তো বলি পড়ানোর সময়, এটাও অভ্যাস হয়ে গেছে সবাই, সমস্যা নাই, এটা তো কোনো কোরআন শরীফের শব্দ না, বা এটা কোনো অর্থ দিচ্ছে না, কিন্তু আপনার তো জানতে হবে যে আপনি পড়তেছেন সহিভাবে, ঠিক আছে। তাহলে আল হারাকাতুল আরবিয়া, এটাকে হারাকাত বলে, ঠিক আছে, হারাকাত, আল হারাকাতুল আরবিয়া, আর হারাকাতুল আরবিয়া, আরবি হরকত সমূহ, আরবি হরকত সমূহ। আরবি হরকত সর্বমোট কয়টি? এইমাত্র আমরা পড়লাম 3টি, এগুলো আমরা মুখস্থ করবো কয়েকবার পড়ে পড়ে, যে আরবি হরকত সর্বমোট 3টি। এক জবর, সর্বমোট 3টা কি কি? এক জবর, এক জের ও এক পেশ কে হরকত বলে। আরবি হরকত আর বলা লাগবে না, যেহেতু হরকত তো আর বাংলা ইংলিশে বলে না, হরকত আরবিতেই বলে। তো এক জবর এক জের এক পেশ কি বলে? একত্রের নাম হচ্ছে হরকত। এক জবর, এটার আরবি নাম আছে, ঠিক আছে, আরবি নাম আছে ফাতহা, কাসরা, যম্মা। ফাতহা, কাসরা, দম্মা। ফাতহা হচ্ছে জবর, কাসরা অর্থ হচ্ছে জের, দম্মা অর্থ হচ্ছে পেশ। তো আমরা ওই আরবি পড়ার দরকার নাই, এটা তো আপনাদের কঠিন হয়ে যাবে, আপনি বাংলায় মানে এটাও বাংলা না, জবর জের পেশ এটাও বাংলা না, তবে এইটা যেহেতু আমাদের অভ্যাসে পরিণত হয়েছে আপনারা এভাবে পড়েন, জবর জের পেশ, জবর জাবর জের পেশ, জবর জের পেশ। তাহলে একটি জবর, একটি জের, একটি পেশ। জবর জের পেশ অনেক রকম হয়, সেটা কি 2টা জবর হয়, 2টা জের হয়, 2টা পেশ হয়। তাহলে এইটা আবার নিয়ম কি, এটাকে আবার তানবিন বলে, ঠিক আছে, এটা আলাদা নিয়ম হয়, এটার উচ্চারণ আলাদা হয়। আবার খারা জবর হয়, খারা জের হয়, খারা পেশ হয়, মানে উল্টা পেশ হয়। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আলিফে সুগরা বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে মাদের প্রকাশ করে, মাদকে এই জবরগুলো এর জন্য একটু ভিন্নভাবে লেখা হয়, এটা হইলে টান দিতে হয়, এটা হলে টান দিতে হয়। তাইলে আমরা একদম স্পষ্ট করে বলবো যে এক জবর, খাড়া জবরও না, 2 জবরও না, কি এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। এইবার আসি আমাদের হরকতের কাজ কি, হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, মানে জলদি করিয়া পড়তে হয়। কারণ হরকতের আপনি যেমন তা জবর তা, এইটাকে যখন সাইরা দিবেন তাড়াতাড়ি না পড়বেন, তখন তা একটু টান হয়ে যাবে, টান হওয়া মাত্রই কি হয়ে যাবে, এই যে এইটা হয়ে যাবে, এই মাঠটা হয়ে যাবে, তার মানে হচ্ছে এই তারপরে একটা আলিফ হয়ে গেছে। এটা তো এই 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 রকম অবস্থার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যে খাড়া জবর, এই আলিফটাই খাড়া জবর হিসেবে সংক্ষিপ্ত রূপ করা হয়েছে। তো আমরা দ্রুত করব, যখন হরকত পড়ব
স্বাভাবিক হরকতগুলো দ্রুত পড়ে পড়ে যাব। তাহলে এই সংজ্ঞাটা আপনাদের মুখস্থ করতেই হবে। এটা এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এটা একটু কয়েকবার এখনই পড়েন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আপনাদের অনেকে অনেক সময় এরকম পড়ছেন যে এটা পড়ার পরে আর একটু এক্সট্রা কথা বলে যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। আলিফে, আলিফে এই আলিফে জবর জের পেশ ও জজম থাকলে হামজা পড়িতে হয়। এই কথাটা আমাদের দরকার নেই, এটা আমরা এমনিই জানি যে আলিফ হরকত গ্রহণ করে না। এটা বাচ্চাদেরকে পড়ায় যে আলিফ যদি জবর জের পেশ হয় তাহলে হামজা পড়িতে হয় বা হামজা ধরিতে হয়। মূলত আলিফ তো হরকত গ্রহণ করেই না, তো এখানে এটা প্রশ্নই জাগে না। তো এটা এটা পড়া লাগবে না, তবে এটা বললাম, এটা অনেক সময় পড়ে থাকতে পারেন। তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়তে হয়। এটা কিন্তু মুখস্থ করতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ পড়েন, কয়েকবার পড়ে দেখেন, এটা এক সমস্যা জবর নেই। এক জের এক পেশ হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জি হরকতের জি। উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আচ্ছা, তাহলে কালকে ক্লাসে এটা কিন্তু আমার আগামী ক্লাসে এটা পড়া নেব। এরপর আসেন এটা ব্যাখ্যা। মনে রাখতে হবে যে আহ, বাংলা ভাষায় আকার, রস্যিকার, রস্যকার, ওই যে আমি যেগুলো এতক্ষণ বলছি এগুলোই যে রস্যকার, এগুলো দেয়া আছে। তো আরবি তেমনি আরবি ভাষাতেও জবর জেরও পেশ আছে, ঠিক আছে, তিনটা সমান কাজ। আহ, জবর ও পেশ কোথায় হয়? হরফের উপরে হয়। জের হচ্ছে হরফের নিচে হয়, এটা আমাদের মনে রাখতে হবে। জবর এবং পেশ যেটা আছে এইটা হরফের সবসময় কোথায় থাকে? উপরে থাকে। জের থাকে হচ্ছে হরফের নিচে, জের থাকে হচ্ছে হরফের নিচে, জের থাকে নিচে, হচ্ছে হরফের নিচে। নিচে জের থেকে এখন হরফের নিচে, জের থেকে হরফের এখন নিচে। এখন নতুন একটু প্রিন্ট বের হয়েছে, ঠিক আছে, যেটা আমাদের আসলে শিখতে হবে। আমরা এখন অনেক কিছু এগুলো ফেস করি, অনলাইনে দেখবেন এগুলো আসে এখন অনেক পরিমাণে নতুন প্রিন্টের। সেইটা হচ্ছে জেরো এখন হরফের উপরে থাকে, মাঝে মাঝে, সব সময় না। কেন থাকবে, কিভাবে থাকবে সেটা বোঝেন আপনারা। এই চিহ্নটাকে এটা বুঝে চেনেন নেব। কি? এই চিহ্নটাকে এটাকে বলে, জি কিছু বলছেন? এর আগের কথাগুলি বুঝি নেই, যে প্রিন্টের কথা কি বলেন? হ্যাঁ হ্যাঁ বলতেছি। মানে কিছু কম্পিউটার প্রিন্ট বা অন্যান্য নতুন করে প্রিন্ট যেগুলো হচ্ছে এগুলোতে দেখা যায় এই বিষয়টা। সেটা হচ্ছে যে জেরো হরফের উপরে থাকে মাঝে মাঝে, সব সময় না। সেটা কিভাবে? এই চিহ্নটাকে কেউ চিনেন? এইভাবে হরফের উপরে থাকে, সিনের মতন তিন দাঁত। তাসদিদ। তাসদিদ বলে। কি বলে? তাসদিদ। যে হরফে তাসদিদ হয় তাকে মুসাদ্দাদ বলে। আচ্ছা, এই যে তাসদিদ যেটা আছে, তাসদিদ, এই তাসদিদ যখন কোনো একটা হরফে দেয়া থাকে, ধরেন এই একটা হরফে দেয়া থাকে, এখন আমরা কনসেপ্ট পড়তে গেলে এইটা এখন আপাতত পাচ্ছি না, কিন্তু আমরা যে 5 বছর পরে পাবো না এটার কোনো গ্যারান্টি নাই। এর জন্য আপনাকে শিখে রাখতে হবে। ধরেন একটা হরফের তাসদিদ আছে বা এর উপরে তাসদিদ আছে, এখন এইটাকে আমি এভাবে ধরছি। এখন এখন পর্যন্ত যেটা লেখা হয় বা বিশেষ করে কনসেপ্টের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে কিন্তু এটা পাল্টে গেছে বর্তমানে। অনলাইনে দেখবেন হাদিস বা দোয়ার ক্ষেত্রে পাল্টে গেছে। এখন কি? হামজা এটা জবর আছে, এটা উপরে ঠিক আছে। এখন এই যে বা, এখন এইটা হচ্ছে জের, তাহলে আব্বি হয়। কিন্তু নতুন করে এই সংস্করণ যেটা আসছে সেটা হচ্ছে তাসদিদ দেয়া থাকলে, শুধু তাসদিদ দেয়া থাকলে, তাসদিদ না থাকলে ওই হরফের ক্ষেত্রে হবে না। যেমন এটা যদি আলিফের ক্ষেত্রে আমি জেরটা আনতাম হামজার ক্ষেত্রে, তাহলে তখন জেরটা কোথায় দিত? তখন অবশ্যই নিচে দেবো, কারণ এইটার উপরে তাসদিদ নাই। কারণ উপরে দিলে তখন জবর হয়ে যাবে। কিন্তু তাসদিদের ক্ষেত্রে এটা বুঝায়, কিভাবে বুঝায়? তাসদিদের ক্ষেত্রে জবর কোথায় হয়? উপরে হবে, তাসদিদের উপরে জবর হবে, সবসময় তাসদিদের উপরে জবর হবে। কিন্তু তাসদিদের নিচে যদি জবর হয় তাইলে এটা জবর না। তাসদিদের নিচে কখনো কি হয় না? জবর হয় না। তাইলে এটা কি? এটা জের। এটা কি তাইলে? জের। আবার বুঝেন, হরফের উপরে, হরফের উপরে কিন্তু তাসদিদের নিচে থাকলে কি হয়? জের হবে। জের হবে। হরফের উপরে কিন্তু তাসদিদের নিচে থাকলে কি বুঝবো আমরা? এটা জের। জের। নিশ্চিত থাকবো জের, এটা জের।
এখন এই হরফে আবার কি হরফের নিচেও দিতে পারে, এটা এখানে না দিয়ে নিচে দিতে পারে, এটাই ভালো, এটা ভালো ছিল। কিন্তু এখন বলছে যে নিচে দিলে তো কথাই নাই, কোনো মাসলা নাই, যেটা হয়েছে হয়েছে। কিন্তু তাসদিদের নিচে থাকলে ওটা জবর কোনোভাবে কি আমরা পড়বো না, কোনোভাবেই পড়বো না। এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে মোট কথা। এখন আমরা এখানে পড়ি, প্র্যাকটিস করি, তাইলে হবে। আমি পড়াই দিতেছি, আগামী ক্লাসে আপনারা এই তিনটা মিলাই পড়বেন, একসাথে আমাকে পড়া দিবেন। আচ্ছা, আলিফকে আলিফও বলতে পারেন, হামজাও বলতে পারেন। এটা তফাৎ তো আমি একদিন মনে হয় পড়াইছিলাম, কয়েকটা তফাৎ বলে দিছিলাম। তো এখন এটা কোনো মাসলা না, আলিফকে আপনি আলিফও বলতে পারেন, হামজাও বলতে পারেন। তো আলিফ জবর আ, আলিফ জবর আ, আ বা জবর বা, আ বা পড়েন সবাই, জবর আলিফ বা, জবর আ, বা জবর বা, তা বা জবর জবর বা, তা, তা তা জবর তা, জবর তা, হা জবর সা, তা সা জবর জবর সা, সা, হ্যাঁ সা সা, জিব্বার আগা থেকে নরম করে, সা, সা সা জবর সা, তা জবর তা, সা, জিম জবর জা, জিম জবর জবর যা, জা, হা জবর হা, হা হা জবর হা, জবর হা, খ জবর খ, খ খ জবর জবর খ, খ, দাল জবর দা, দাল দাল জবর জবর দাল, দা, দাল জবর দা, দাল জাল জবর জবর জা, জা, র জবর র, র র জবর জবর র, র, জা জবর জা, জা জা জবর জবর জা, জা, সিন জবর সা, সিন জবর সিন সা, জবর সা, শিন জবর সা, শিন সিন জবর জবর সা, সা, সদ জবর স, সদ সদ জবর স, জবর স, দ জবর দ, দদ দদ জবর জবর দ, দ, ত জবর ত, ত ত জবর ত, জবর ত, ল জবর ল, জ জ জবর জবর জ, জ, আইন জবর আ, আইন জবর আইন আ, জবর আ, গইন জবর গ, গইন গাইন জবর গ, জবর গ, গা না কি হয়েছে, গ গ, হয়েছে। এগুলো গ, বিশেষ করে মনে রাখবেন, খ গ মোটা হরফ, এগুলো কিন্তু ভুল করে সব থেকে বেশি পড়ার মধ্যে। ফা জবর ফা, ফা ফা জবর জবর ফা, ফা, কফ জবর অ, কফ কফ জবর ক, জবর ক, কাফ জবর কা, কাফ কাফ জবর জবর কা, কা, লাম জবর লা, লাম লাম জবর জবর লা, লা, মিম জবর মা, মিম মিম জবর জবর মা, মা, নুন জবর না, নুন নুন জবর জবর না, না, ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়াও জবর ওয়া, জবর ওয়া, হা জবর হা, হা হা জবর হা, জবর হা, হামজা জবর আ। হামজা হামজা জবর জবর আ, তাহলে আ, আলিফ জবর কি হইতেছে আ, হামজা জবর কি হইতেছে আ। আ, আলিফ জবর আ, কি আ হইতে পারে? এটা কি? এটা হচ্ছে হামজা। এটাই এটা হামজা, কি হামজা। আমরা কিন্তু হামজা জানি যে আলিফ কি করে না, হরকত গ্রহণ করে না, করে না। আপনাদেরই মনে হয় একদিন বলছিলাম নাকি, আপনাদেরই একদিন হামজা আর আলিফের তফাৎ বলছিলাম না? না বলেন নাই, আচ্ছা, আলিফ আর হামজার তফাৎ তাইলে বলছিলাম মনে হয় অন্য ব্যাচে। ঠিক আছে, এইটার কয়েকটা তফাৎ আছে, মানে আমাদের অনেকে পড়ায় এরকম বলে, এটা ভুল বুঝায়। সেটা হচ্ছে যে আরবি হরফ 28টা এটা বুঝায়। আবার অনেকে বলে যে আলিফ আর হামজা এক, এইগুলো কথাটা ঠিক না। আরবি হরফ 29টা, একটাও কমতি নাই একটাও বাড়তি নাই, এটা এক নম্বর কথা। নাম্বার 2, আলিফ আর হামজা কি না এক না, তাইলে আলিফ আর হামজা এক হলে দিছে কেন? একটাই তো দিতে পারতো। মূল কথা, আলিফ আর হামজার তফাৎ আছে, অনেকগুলো তফাৎ আছে। বিশেষ করে 6টা তফাৎ আমরা মনে রাখবো। কয়টা? 6টা। বিশেষ করে 6টা, তারপরে আরো বানানো যায়। এক, নামের তফাৎ। এক নম্বর কি? নামের তফাৎ। আলিফকে কখনো হামজা বলা যাবে না, হামজাকে কখনো কি বলা যাবে না? আলিফ বলা যাবে না। এটা হচ্ছে নামের তফাৎ। আমরা জানি আলিফের নাম আলিফ, হামজার নাম হামজা। নাম্বার 2, এর উচ্চারণের উৎপত্তি স্থলের যে উচ্চারণ যেখানে হয়, মাখরাজ, যেটাকে আমরা সামনে পড়বো 7 নম্বর লেকচার শিটে, এই মাখরাজ যেটা আছে এটা 2 হরফের 2 জায়গা থেকে। ঠিক আছে, আলিফের উচ্চারণ কখনো আ হয় না। আলিফের উচ্চারণ হচ্ছে মুখের খালি জায়গা, মাত, এটা দিয়ে টান দেওয়া যায়, কিন্তু এর কোনো নিজস্ব উচ্চারণ হয় না। আর হামজার উচ্চারণ হচ্ছে হলকের শুরু। আমরা যেটা দেখছি বারবার, হলকের শুরু বুকের দিকে থাকে হামজা, আমরা এতদিন পড়ছি। তো মাখরাজের মানে ভিন্নতা, দুইটার মাখরাজ 2 জায়গা থেকে। নাম্বার 3, আলিফ কখনোই হরকত গ্রহণ করে না। এই যে হরকতগুলো পড়তেছি,
হামজা সদা সর্বদা হরকত গ্রহণই করে, হরকত গ্রহণ ছাড়া আর হামজা থাকতে পারে না। তাইলে এইখানে আলিফে হামজা দেয়া হরকত দিল কেন? সেইটা হচ্ছে যে আপনি কোনো শব্দের শুরুতে যখন হামজা দেয়া হয়, কোনো শব্দ যেমন আলহামদু, হ্যাঁ আলহামদু, এইরকম একটা শব্দের শুরুতে যখন এইখানে হামজা দেয়া হয় তখন এইটা আলিফের মতন করে লেখে। কারণ এইখানে যদি এরকম হামজা দিতে তাহলে এটা দেখতে ভাল লাগতো না, এই লাইনটা এরকম হইতো এরকম, তখন এটা একটা দেখতে ভাল লাগে না দেখে এরকম দেয়। এখন কিন্তু অনেকটা পাল্টাইছে, সেটা কি, আমরা যেখানে যে আলিফগুলো হামজা পড়া হয়, মানে জবরজের পেশ পড়া হয়, আলিফটারে তো পড়া হয় না, মানে আলিফের রূপটা পড়া হয়, সেই ক্ষেত্রে এখন দেখবেন যে এইভাবে আলিফের এই উপরে একটা আবার হামজা দিয়ে দেয়। দেখছেন না? দেখছেন, অনেকে খেয়াল করছেন উপরে জি অথবা দেখছি নিচে দেখছি। দেশে দেখেন না যে এরকম থাকে। আবার দেখেন ওই প্রিন্টের মধ্যেই দেখবেন একটা আলিফের উপরে বা নিচে হামজা আছে, আর একটায় নাই। কেন নাই? ওই যেটায় নাই ওইটা হচ্ছে আলিফ, আর যেটায় আছে ওইটা কি? হামজা। হামজা। এটা হামজা, এটা স্পষ্ট করে দিতেছে যে এইটা কিন্তু হামজা হইছে, এটা হরকত হইছে দেখে এটা হামজা। আর ওইটা কিন্তু আলিফ আলিফই আছে, ও হরকত গ্রহণ করতে পারে না, ও আলিফ আলিফ আছে। এইটা দেখতে আলিফের মতন কিন্তু এটা কিন্তু হামজা, এটা স্পষ্ট করতেছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে আলিফ কখনো কি করে না? হরকত গ্রহণ করে না। হামজা সদা সর্বদা কি করে? হরকত গ্রহণ করে। হরকত গ্রহণ করা ছাড়া হামজা থাকতেই পারে না। তিনটা তফাৎ পাইছি। 4 নম্বর হচ্ছে আলিফ। আলিফ কোন শব্দের শুরু, আরবি শব্দের শুরুতে হইতে পারে না। আলিফ শব্দের শুরুতে হইতে পারে না, আর বাকি দুই জায়গা হইতে পারে, মাঝখানে হইতে পারে, শেষে হইতে পারে। কিন্তু হামজা শুরুতে, মাঝখানে, শেষে তিনও অবস্থানে হইতে পারে। এখন সেইটা কি? সেটা হচ্ছে একটা আরবি শব্দ। আরবি শব্দ দুই প্রকার, একটা হচ্ছে সুলাসি, রুবাই, চার 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট। এইখানের প্রথম অক্ষরকে, ওই যে আমরা তো প্রথম পড়ি ফাআলা থেকে, ঠিক আছে, আমরা যখন ভার্ব থেকে শুরু করি, ফাআল অর্থ করা, আর মাদ্রাসায় প্রথম পড়াই থাকে ফাআলা, এটা থেকে সরফ শুরু হয়, ফাআলা ফাআলা ফালু ফালাত ফালনা ফালতুম, এইটা থেকে শুরু হয়। এরপরে এখানে এই একই শব্দের জায়গায় অন্য শব্দ, নাসরা, দরবা, ঠিক আছে, ফাতাহা, এরকম অন্যান্য শব্দগুলো বসায় বসায় অর্থ করা হয়, ক্রিয়া শব্দগুলো, ক্রিয়াবাচক ফেলের যে সিগাগুলো। এখন ওই ফা আলা লিখতে কি লাগে? ফা আলা, এই যে ফা লাগে 3 অক্ষর বিশিষ্ট শব্দে, আইন লাগে, লাম লাগে। এই ফাকে আমরা কি বলি? একটা শব্দকে একটা মানে মান দিতে গেলে প্রথমে আমরা বলি ফা কালিমা। কালিমা অর্থ শব্দ, মানে ফা কালিমা বলতে প্রথম অক্ষর, আইন কালিমা হচ্ছে মাঝখানের অক্ষর, লাম কালিমা মানে হচ্ছে শেষের অক্ষর। এবার লাম আবার যখন 4টা হয় তখন লামে আবার দ্বিতীয়টা, মানে 2টা লাম হয়, লামকে 2টা ধরা হয়। এখন প্রথমটায় কখনো আলিফ হয় না, কেন হয় না বলতে পারেন? এখন আমি তো এইমাত্র ব্যাখ্যা দিছি। আলিফ কখনো কি করে না? হরকত গ্রহণ করে না। করে না, একটা হরকত শব্দ গ্রহণ করে শুরুই না। হয়েছে হরকত গ্রহণ ছাড়া, তাহলে কি পড়বেন? ওই আলিফটা হরকত গ্রহণ নিতে পারতেছে না, কি পড়বেন? তখন উচ্চারণ করতে পারতেছেন না। কিন্তু বাকি দুই জায়গা হইতে পারে, কারণ ও তো টান হিসাবে আসে। যেমন একটা শব্দর বেইজ দেখেন, কলা, আমরা এই কথাটা অনেক শুনি না? কলা অর্থ কি? বলা। কলা অর্থ বলা। আমরা যে কথা বলি কলা, বলা। আমরা বলি, শুনি না কথায় কথায় বলি কল আল্লাহু তাআলা, মানে আল্লাহ তাআলা বলেন। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হ্যাঁ, তারপরে আমরা হাদিসের পত্রে পড়ি না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বাল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আবু হুরায়রা বর্ণনা করতেছেন যে তিনি বলেন। কে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা, তো কলা শব্দটাও 3টা অক্ষর বিশিষ্ট। ফা কালেমায় আছে কফ, মাঝখানেরটা আছে আলিফ, পরেরটা আছে লাম। এই ক্ষেত্রে দেখেন আলিফ কিন্তু পড়ছি কিভাবে? পড়ছি টান দিয়া, কলা। আলিফে কিন্তু হরকত গ্রহণ করে নাই, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আলিফ পড়া যাইতেছে, টানটাই হচ্ছে আলিফ, কলা। এই ক্ষেত্রে এই যে মাঝখানে হইতে পারতেছে, মাঝখানে আর শেষে গিয়েও কি হইতে পারে, দুই জায়গায় হইতে পারে, কিন্তু শুরুতে হইতে পারে না, কারণ আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না। কিন্তু আবার যদি 3 অক্ষর বিশিষ্ট দেখি, আকালা, আকালা অর্থ হচ্ছে খাওয়া।
এখন এই ক্ষেত্রে দেখবো যে এখানে আলিফে কি হয়েছে, হরকত গ্রহণ করছে। তাহলে এটা কি আলিফ? এটা আলিফ না, এটা কি হামজা। এটাও 3 অক্ষর কিন্তু এটা হামজা। এই ক্ষেত্রে একটা অর্থ দেয়া গেছে আকালা মানে খাওয়া। তাহলে বলতে পারি কি আলিফ কি হয় না, প্রথম অক্ষরে, শব্দের প্রথম অক্ষরে কোনোভাবে আলিফ আসে না, কিন্তু হামজা 3 জায়গায় আসে, হামজা 3 অবস্থানে আসে। তাহলে আমরা পাইলাম 4টা নিয়ম। 5 নম্বর হচ্ছে এই যে হামজা আর আলিফ, এইটা চিকন মোটা পড়ছি না হরফুল ইস্তিআলা, আর কি পড়ছি হরফুল ইস্তেবাক, যেটা মানে জি চিকন হরফ আর মোটা হরফ। এখন আলিফকে কিন্তু আমরা 2 জায়গার এক জায়গায় ফালাইতে পারবো না, কারণ আলিফ কখনো মোটাও হয়, কখনো আবার কি হয়, চিকনও হয়। আলিফ 2 ঠিক অবস্থান হলো। হয়, কিন্তু হামজা সবসময় চিকনই হয়। হামজা ওই এর মধ্যে পড়ছে, বাকি 21 হরফের মধ্যে পড়ছে। 22 হরফ বলছিলাম না, এখানে একটা মনে রাখবেন, আলিফটা 22 হরফ না, আলিফটা বাদে আপনি 21 হরফ পড়তে হবে। আলিফ কেমন হবে? আলিফ মোটাও হয়, চিকন হয়, দুই পক্ষের লোক। সেটা কি, যখন সে মোটা হরফের সাথে আসে তখন সে মোটা হইয়া যায়, যখন সে চিকন হরফের সাথে আসে তখন সে চিকন হয়ে যায়। যেমন এটা তো টান হিসাবে আসে, এ তো হরকত গ্রহণ করতে পারে না। যেমন কলা, এটা হরফটা কি মোটা, কলা। এই যে ক অ মধ্যে টান হইছে, এই অলাটাই হচ্ছে কলা। এই অ যে মোটা হয়ে গেছে, এইটাই হচ্ছে হুরুফুল ইস্তিআলা। ঠিক আছে, মোটা হরফ কলা, অ লা। আবার এইটা চিকন হরফের সাথে যখন আসবে, যেমন সালা, এরকম ধরতে পারি, বা যে কোনো একটা হরফকে চিকন হরফ সাথে, বা বা কুন, ঠিক আছে, বা কুন। এখন বা আ কুন চিকন হয়ে গেছে, বা কুন, আ কুন। তাহলে সে যখন মোটা হরফের সাথে আসে তখন সে মোটা উচ্চারণ করে, সে যখন চিকন হরফে আসে তখন চিকন করে। কিন্তু হামজা কখনো মোটা চিকন করে না, সে সবসময় কি করে, চিকনই করে। তার আলাদা নিজস্ব উচ্চারণ থেকে সে চিকন হরফই উচ্চারিত হয়। তাহলে আমরা এখানে এই যে নিয়মগুলো পাইলাম, এইগুলো আমাকে কি মাথায় রাখতে হবে। তাহলে এখন থেকে আমরা বলতে পারি যে আলিফ হামজা এক না, আলিফ হামজা একদমই ভিন্ন, তাদের কাজ ভিন্ন, তাদের মাখরাজ আছে ভিন্ন জায়গায়। ঠিক আছে, তাদের মাখরাজ আছে ভিন্ন জায়গায়, তারা হরকত গ্রহণের ক্ষেত্রে তাদের ভিন্নতা আছে, সব ক্ষেত্রে ভিন্নতা আছে। শুধু আলিফটা যখন শব্দের শুরুতে হয়, ওইটা আলিফ না, ওইটা হামজা, লেখার রূপ। ওটা কি লেখার রূপ। তাহলে এইটার ক্ষেত্রে আমরা এটাকে হামজা পড়া ভালো, তবে আলিফ পড়লে সমস্যা নাই, মানে বলার ক্ষেত্রে যদি বলেন আলিফ জবর আ, ওই ক্ষেত্রে সমস্যা নাই, যেহেতু এটা কনসেপ্ট না যে এরকম কোনো শব্দ একটু বললে অর্থ পাল্টে যাবে। তাহলে এই পর্যন্ত আজকে পড়া থাকবে, আগামী ক্লাসে আবার যথাযথভাবে পরবর্তী লেকচার শিট থেকে পড়ানো হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।